সংবিধানটা কেমন হবে। আপনারা জানেন যে ৭২ সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল সেটা একজন ব্যক্তিকে সামনে রেখে সেই সংবিধানটা তৈরি করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের তখনকার সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা পাঠ করেছে প্রবাসী সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা রূপরেখা বলে দেয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা যেহেতু বলে যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অভিযোগ নামাগুলো কি কি, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বৈষম্যের ভিত্তিতে দেশ পরিচালনা করছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিত্তির মধ্যে যে সমতা বিধান করবার দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশের জনগণের, নিরস্ত্র জনগণের উপরে সশস্ত্রভাবে হামলা করে হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, সেহেতু দিয়ে বলা হয়েছে সেহেতু আমরা একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবার প্রস্তাব করছি। এই গণপ্রজাতন্ত্র মানেটা কি? গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে উই দ্য পিপল। কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা এই উই দ্য পিপল কারা? ৭১ সালে ছিল ৭.৫ কোটি মানুষ, এখন এইটা আমরা ২০-২২ কোটি মানুষ যাই আছি। এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন ১৯৭১ সালের ১৭ এপ্রিল রিজলভ হয়ে গেছে। সাবকওলা দলিল করে দেশের ২০ কোটি মানুষকে এই রাষ্ট্রটা সেদিন রক্ত দিয়ে লিখে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা। কিন্তু আমরা গত ৫৩ বছরে দেখলাম সেই রক্তে দেয়া লিখিত রাষ্ট্রটা কিভাবে ঘুণে ধরে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটা অংশ কিভাবে বিভিন্ন দল দখল করে বেদখল করে রাষ্ট্রের মালিকানা ছিনতাই করে নিয়েছে। এবং আমরা দেখলাম গত ১৭ বছর থেকে একটা অনির্বাচিত সরকার দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের কোনো ভোট ম্যান্ডেট ছাড়া এই রাষ্ট্রটাকে শকুনের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অতএব সেই ৭১ সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটাকে যদি আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই, গণপ্রজাতন্ত্র করতে চাই, মালিকানাটা ২০ কোটি মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, একজন ব্যক্তিকে সামনে রেখে যে লেখা হয়েছে সেই সংবিধান পরিবর্তনটা আশু জরুরি হয়ে গেছে। এই রাষ্ট্রের সংবিধান লিখতে হবে ২০ কোটি মানুষকে সামনে রেখে। যার যত বড় অবদান হোক, কোনো মানুষের অবদান 0% হইতে পারে না। একজনের জন্য ১৯,৯৯,৯৯৯ জনের রাষ্ট্রের মালিকানার হিস্সা কমে যেতে পারে না। এটা গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের স্পিরিট হইতে পারে না। আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা বলে দেওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। কিন্তু যে রাষ্ট্র আমরা ৫৩ বছরে দেখলাম, এই সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সেই রাষ্ট্রে কোটারি তৈরি হয়েছে, দলীয় কোটারি, পারিবারিক কোটারি, কে কাকে চেনে, তদবির বাণিজ্যের কোটারি। এই কোটারি রাষ্ট্র ভেঙে দিয়ে রাষ্ট্রটাকে আবার রাষ্ট্রের বানাইতে হবে, সবার বানাইতে হবে, সাম্যের রাষ্ট্র, মানবিক মর্যাদার রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, সুবিচারের রাষ্ট্র। সেই রাষ্ট্রটার জন্য হচ্ছে আমাদের লড়াই। তো আজকে একটা নতুন প্রশ্ন যেটা আসছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সংবিধানটা কেমন হবে, সেই সংবিধানের কাঠামো কি হবে, এই সংবিধানটা কি আমরা সংশোধন করব শুধুমাত্র, কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে, না এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে? যদি নতুন করে সংবিধান বানাতে হয় তাহলে সেই সংবিধানটা কেমন হবে? সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এখতিয়ার আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে, না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে, তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে? কেমন হবে সেই সংবিধান? এই সংবিধানটাকে অনেক বড় থাকবে, না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসবো ৫-৭-১০ পৃষ্ঠার মধ্যে? এই সংবিধানের পিছনে অ্যাপয়েন্টমেন্টস এর কথা বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে হবে, পার্লামেন্টের স্পিকার কিভাবে নির্বাচিত হবে, তারপরে জুডিশিয়ারিতে জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে। এগুলো কি সংবিধানে থাকা জরুরি, না এগুলো আসলে আইন করে আলাদা করে ফেলা দরকার? তো এই প্রশ্নগুলো ব্যাপক আকারে আসতেছে। এর থেকে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক প্রশ্ন এখন আমাদের সামনে আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? কোথায় বলে দেওয়া আছে? সংবিধানে তো বলে দেওয়া নাই।
তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকুয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন, এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে শপথ দেন এবং তারা আসন গ্রহণ করে। তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই? কি করা দরকার আমাদের? এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য, যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত। এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। আমি ব্যারিস্টার সানিকে অনুরোধ করছি এ পর্যায়ে তার মূল বক্তব্য বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার ফুয়াদ ভাই বলেছেন আর কি ইনিশিয়াল যে এইটা আপনারা দেখেছেন গত মাসের 25শে আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। 25 মিনিটের ঊর্ধ্বে এই ভাষণে তিনি ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ফরেন পলিসি কেমন হবে, এগুলো অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। কিন্তু একটা বিষয় তিনি অমিট করে গেছেন, তিনি যেটা বলেননি, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আর মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের সংবিধানের কারণ কোন স্টেটাসে আছে, এটা কি আসলে সচল আছে না এটা রহিত হয়ে গেছে? এটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে দেখা দিয়েছে। যদি সচল আছে বলি, ওটাও কিছুটা ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানা হচ্ছে না, এটা রহিত হয়ে গেছে। তো এই সচল আছে না রহিত হয়ে গেছে, এটা একটা র্যান্ডমলি চুজ অ্যান্ড পিকের বিষয় হয়ে গেছে আর কি। এভাবে তো একটা চলতে পারে না, সরকার ব্যবস্থা চলতে পারে না। কিন্তু এই বিষয়ে সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি এই বিষয়ে তেমন কোনো ব্যাখ্যা দেন না। তো আমরা এবি পার্টি লয়ার্সদের পক্ষ থেকে আশা করব যে তিনি অতি শীঘ্রই এই বিষয়ে একটা সাংবিধানিক যে স্ট্যাটাস কি আছে বাংলাদেশ সংবিধানের, এই বিষয়ে সরকার একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন, এটা আমাদের দাবি আকারে পেশ করছি। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে, এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই, এটা কোনো আইনের দ্বারা অনুসৃত হয়নি। এখন কিসের ভিত্তিতে হয়েছে? এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে, যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছেছে, এটার ভিত্তিতেই তারা রান করছে। তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। আজকে আমাদের আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা, এটার অর্থ এটা সেফগার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয়, এই পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না। এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করতে পারে। তো বর্তমান প্রেসিডেন্ট তিনি যদি একটা অর্ডিন্যান্স আকারে পাস করেন, এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিন্যান্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে কিভাবে হবে? শপথ তো গ্রহণ করেছে গত মাসের 8 তারিখে, আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে।
আইনের একটা বিধান আছে যে কোনো অর্ডিন্যান্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়। আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে। যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি। তো আজকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করে এটাকে যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটার আইনি বৈধতা লাভ করবে। তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিন্যান্স জারি করা উচিত এবং এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি। এখন এটা বললাম সংবিধানের স্ট্যাটাস এবং ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশনটা কিভাবে হবে সেটার কথা। এখন আমরা সমসাময়িক বিশ্বের বা নিকট অতীতে আমরা যদি দেখি যে যেসব দেশে বিপ্লব হয়েছে, তিউনিসিয়া বলেন, ইজিপ্ট যদিও ব্যর্থ হয়েছে ইজিপ্টে, বা অন্যান্য আরো অনেক দেশে যখন বিপ্লব হয় এর পরবর্তীতে সংবিধানে একটা হোলসেল রিফর্ম আসে, একটা আমূল পরিবর্তন আসে। কিন্তু আমরা বর্তমান যে সরকার যেটা দেখছি তাদের মাঝে সংবিধান পরিবর্তনের এখনো পর্যন্ত কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না। এখন একটা নতুন করে একটা প্রশ্ন জেগেছে জনমনে, সেটা হচ্ছে যে সংবিধান যেটা রয়েছে এটা কি আসলে কিছু প্রভিশন সংশোধন করলেই কি ঠিক হয়ে যাবে, না এটা পুনর্লিখন প্রয়োজন? এটা আজকাল অনেক চাউর হয়েছে এই প্রশ্নটা। এখন এই বিষয়ে আমাদের অবস্থান কি? এটা সংবিধানের কোনো স্পেসিফিক প্রভিশন আপনি পরিবর্তন করেন অথবা পুরোটা বাতিল করে আপনি পুনর্লিখন করেন, এটা আসলে খুব বেশি সুফল বয়ে আনবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কালচার চেঞ্জ হয়। সংবিধান মানার বা আইন মানার যদি আমাদের এই সংস্কৃতি গুণগত পরিবর্তন না ঘটে তাহলে আপনি সংশোধন করেন অথবা এটা পুনর্লিখন করেন, এটা খুব বেশি সুফল বয়ে আনবে বলে আমরা মনে করছি না। এই জন্য সংবিধান এটা কতখানি বাস্তবসম্মত করে, পিপলস উইল নামে একটা কথা আছে, জনগণের যে যে আকাঙ্ক্ষার জায়গা, জন আকাঙ্ক্ষার জায়গা, এই আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটায় এরকম একটা সময় উপযোগী সংবিধান তৈরি করা প্রয়োজন। আমরা মনে করছি যে সংবিধান আছে এটা অনেকাংশে আউটডেটেড হয়ে গেছে। এই সংবিধান তার সময়ের পরিক্রমায় এই সংবিধান এখন প্রায় অচল এবং যৌবন হারিয়ে ফেলেছে বলে আমরা মনে করছি। এই জন্য সংবিধান, যেমন ব্যারিস্টার ফুয়াদ গোড়াতে বলেছেন যে ৭২-এ যে সংবিধান করা হয়েছিল এটা কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দলের ছবিকে সামনে রেখে করা হয়েছে। এখন বোধহয় চিত্র পরিবর্তন হয়ে গেছে। জন আকাঙ্ক্ষা এটা একটা কন্টিনিউইং প্রসেস। সংবিধানে একটা প্রভিশন আছে, আমি সরি যদি খুব বেশি একাডেমিক হয়ে যায়, আমি মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সংবিধানে আর্টিকেল 7B, হ্যাঁ, সংবিধান অনুচ্ছেদ 7-এর বি, এখানে বেসিক প্রভিশন কিছু আছে যেগুলো অ্যামেন্ডেবল না। সংবিধানে একটা প্রভিশন আছে যেটাকে বলছে কিছু কিছু জায়গা, যেমন পার্ট 1, 2, 3 এবং আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে কোনো সরকারি পরবর্তীতে সংবিধানে যে কোনো জায়গা পরিবর্তন করলেও এই জায়গাগুলো পরিবর্তন করা যাবে না, এগুলো চিরস্থায়ী। এটার্নিটি দেওয়া হয়েছে, এটার্নিটি ক্লজ বলা চলে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ডিভাইন স্ক্রিপচার কিনা, এটা কি কোরআনিক প্রভিশন, না এটা বেদ, গীতা, বাইবেলের মতো কোনো একটা জিনিস যেটা আর কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না? এটা তো হতে পারে না। যেমনটা বললাম যে পিপলস উইল, সংবিধান গণ আকাঙ্ক্ষার একটা পুস্তক হতে পারে। এটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষের সময়ের সাথে, সোসাইটির নেচারের পরিবর্তনের সাথে মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তন হয়, সমাজের প্রয়োজনে পরিবর্তন হয়। আপনি যদি কোনো ক্লোজ দেন যেটা কিয়ামতের আগ পর্যন্ত কেউ পরিবর্তন সাধন করতে পারবেন না, তাহলে এটা খুব আরবিট্রারি হয়ে যায়, এটা তো হতে পারে না। তো এই জন্য আমরা মনে করছি যে সংবিধান যদি পুনর্লিখন হয় বা সংশোধন হয় তাহলে এই প্রভিশনটা থাকা উচিত বলে আমরা মনে করছি না, কারণ এটা কোনো ডিভাইন স্ক্রিপচার না। মজার বিষয় হচ্ছে এই সংবিধানের ভিতরেই যে আর্টিকেল 142 আছে, এই 142-তে একটা মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে সংবিধানের প্রভিশন পরিবর্তন করা যেতে পারে। যদি সাংবিধানিক কোনো প্রভিশন পরিবর্তন করতে হয় তাহলে পার্লামেন্টের 2/3 মেজরিটি লাগে, মেম্বার্স অফ পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে সংবিধানের পরিবর্তন করা যায়। কিন্তু আপনি প্রিয়াম্বলে কোনো পরিবর্তন করতে পারবেন না। আপনি যে পার্ট 2-এ যেটা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এইখানে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। এখন প্রিয়াম্বলে এইখানে যে আছে অন্যতম হচ্ছে একটা যে 4A নামে একটা ইস্যু আছে, ওখানে আছে যে ফাদার অফ দ্য নেশন, এটার প্রতিকৃতি যে এখানে প্রত্যেকটা অফিসে, আদালতে, প্রেসিডেন্টের অফিস, স্পিকারের অফিস, অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতে
শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রাখতে হবে। এখন আমরা বিপ্লব পরবর্তী সময়ে খেয়াল করেছি যে যে এটা 24 ঘন্টা সময়ও লাগে নাই, তার ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সংবিধানের যে আর্টিকেল 4A এটা কি এখনো সচল আছে? বি যেটা আর্টিকেল 4 এটা কি সচল আছে না এটা রহিত হয়ে গেছে? কিন্তু আমরা তো আসলে জানি না সংবিধানের কোন প্রভিশনটা এখন রহিত করা হয়েছে বা কোনটা সচল আছে। কিন্তু এটা অটোমেটিক্যালি এর একটা সমাধান আসা প্রয়োজন বলে আমরা মনে করছি। আরেকটা বিষয় যে পরবর্তী সংবিধান কেমন হবে, এই সংবিধানের আমরা আরো কয়েকটা প্রস্তাবনা রাখতে চাই কেমন হবে। আমরা এবি পার্টি লয়ার্সরা আমরা কেমন সংবিধান দেখতে চাই। আরেকটা হচ্ছে যে আর্টিকেল 48, স্পেসিফিক্যালি 48(3) যে সাব আর্টিকেল আছে, ওখানে দেখবেন যে একটা প্রভিশন আছে যে প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুসারে কাজ করবেন। প্রেসিডেন্ট কনসাল্ট করবেন শব্দটা এমন করে ব্যবহার করা, শ্যাল অ্যাক্ট, তিনি কাজ করবেন। তার মানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, মানে ব্যাপারটা এরকম অনেকটা, যদি কাঁচা ভাষায় বলতে চাই, প্রাইম মিনিস্টার যেটা হুকুম করবেন প্রেসিডেন্ট সেটা শুধুমাত্র কাজ করবেন। এটা জাস্ট একটা সেরেমোনিয়াল একটা পার্ট প্রেসিডেন্টের। তা আমরা মনে করছি যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ দরকার বিটুইন দ্য পাওয়ার এক্সারসাইজ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেন শুধু পাপেট না হয়ে যায়, যে প্রাইম মিনিস্টার তিনি যা বলবেন প্রেসিডেন্ট সেটাই শুধু হু হু করে সাইন করবেন, এটা হতে পারে না। তা আমরা মনে করছি যে আমাদের সংবিধান সংশোধন হোক অথবা পুনর্লিখন হোক, এখানে প্রেসিডেন্টের এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারের মধ্যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ থাকা উচিত বলে আমরা মনে করছি। তো এখানে পাওয়ার শেয়ারও করা উচিত। আরেকটা প্রভিশন বলছি, আর্টিকেল 70। আর্টিকেল 70 খুব ইন্টারেস্টিং। পলিটিক্যাল পার্টি থেকে নমিনেশন দেওয়া হয়, মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্টেড হয়। এখন জাতীয় কোনো প্রশ্নে হোক বা যে কোনো প্রশ্নে কোনো মেম্বার অফ পার্লামেন্ট, আর্টিকেল 70 বলছে, যদি তার যে পার্টি তাকে নমিনেশন দিয়েছে ওই পার্টি যেটা চায় ওর এগেনস্টে যদি ওই মেম্বার অফ পার্লামেন্ট ভোট দেয়, তাহলে তার পার্লামেন্টের সিটটা অটোমেটিক্যালি রিভোকড হয়ে যায়। এখন এটা তো হতে পারে না যে আপনি আপনার পার্টির মানে দলদাস হয়ে যায়। এই জন্য যে আর্টিকেল 70-র কারণে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট তাদের কনসিয়েন্স অনুসারে, তাদের যে চিন্তা, তাদের ভাবনা অনুসারে আসলে ভোট দিতে পারে না। কারণ আর্টিকেল 70 অনুসারে যদি তিনি ভোট দেন, যদি সেটা তার পার্টির অবস্থানের বিরুদ্ধে চলে যায়, তাহলে তার সিটটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় সংসদে, এবং তার এই সিটকে রক্ষার স্বার্থে তিনি অটোমেটিক্যালি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই তিনি দল দাসে পরিণত হয়ে যান। এটা কোনো ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে করতে পারে না বলে আমরা মনে করছি। তো এই জন্য এই জায়গার একটা আমূল সংশোধন দরকার। পৃথিবীতে অন্যান্য আরো অনেক দেশ আছে, যেমন আপনি যদি ওয়েস্টমিনস্টার মডেল ফলো করেন, ওয়েস্টমিনস্টার মডেলে সার্টেন এক্সটেন্ট কিছু জায়গায় মেম্বার অফ পার্লামেন্ট তারা তাদের পার্টির এগেনস্টে ভোট প্রদান করতে পারেন। আমরা অনেকবার দেখেছি, যখন বরিস জনসন যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তার পার্টির অনেক এমপি তার এগেনস্টে ভোট করেছেন। এরকম বিধান আছে পৃথিবীতে, এরকম নজির আছে। এই জন্য আমরা মনে করছি যে এই প্রভিশনটাকে বাতিল করে ওয়েস্টমিনস্টার মডেলে যেন এমপিসরা পার্টির সাংবিধানিকভাবেই যেন পার্টির দাসে পরিণত না হয়ে যায়, এই জন্য তাদের ফ্রি উইলের ভিত্তিতে তারা যেন একটা ভোটিং রাইট দিতে পারে, এই জন্য একটা ব্যবস্থা থাকা দরকার বলে আমরা মনে করছি। তা না হলে যদি এরকমই হয় যে আমার পার্টি যেটা অবস্থান সেটাই এমপির অবস্থান, তাহলে সংসদে আপনারা দেখেন না, সংসদে বলে যে এই প্রস্তাবনা দেওয়া হলো, আপনারা কে কে হ্যাঁ বলুন না বলুন। এই নাটকের কি প্রয়োজন? এটা তো একটা ফিউটাল এক্সারসাইজ। এটা নাটক করার তো কোনো মানে নাই। আওয়ামী লীগ, বিএনপি কোন দল কটার সংসদ সদস্য আছে ওটা হিসেব করে আইন পাস করলেই তো হয়। নতুন করে নাটক করা কি প্রয়োজন? আপনারা কে কে রাজি হ্যাঁ বলুন, আপনারা কে কে রাজি না বলুন, এটা কি প্রয়োজন আছে? কারণ উনি তো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই দাস হয়েছেন, তিনি তো অটোমেটিক্যালি পার্টির বাইরে যেতে পারবেন না। তো এটা নতুন করে তো নাটক বানিয়ে আপনারা হ্যাঁ বলুন না বলুন, এটা কোনো প্রয়োজনীয়তা নাই। তো এখানে অনেক অসঙ্গতি আছে। তো আমরা মনে করছি যে আর্টিকেল 70 এটা আমাদের পাবলিক উইলকে রিফ্লেক্ট করে না। যে নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখছি আমরা, এটাতে এই প্রভিশন সার্ভাইভ করতে পারার কথা নয়।
এরপরে আসি আমরা আর্টিকেল 95, যেখানে যে জাজেস যারা আছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের কথা আর্টিকেল 95-এ বলা হয়েছে। এখন দেখুন, আমরা যদি হায়ার জুডিশিয়ারিতে আসি, সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যদি আসি, এর কোনো সুস্পষ্ট কোনো কাঠামো আছে বলে আমার জানা নেই। কিভাবে এটা হয় না হয়, এটা তো আমি মনে করি যে বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্টটা আসলে পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে হয়। আপনি অনেক বড় নেতা ছিলেন, আপনি অনেক তেলবাজ নেতা ছিলেন, হ্যাঁ, আপনি কোর্টে গিয়ে আইনি প্র্যাকটিস করেন নাই, আপনি গিয়ে শুধু মিছিল করেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি জাস্টিস হয়ে বসে আছেন। অ্যাপয়েন্টমেন্টগুলোর মেজরিটি এরকম হয়। তো এর একটা সুস্পষ্ট থাকা দরকার, একটা কাঠামো প্রণয়ন করা দরকার বলে আমরা মনে করছি। এই জন্য যেটা করা যেতে পারে সেটা একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা দরকার, যেটা পুরোপুরি এই জাজেসদের অ্যাপয়েন্টমেন্টটা তারা দেখভাল করবে। আর আমরা যদি লোয়ার জুডিশিয়ারিতে যাই, লোয়ার জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা আমরা মনে করছি যেটা আইন মন্ত্রণালয়ের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের যেটা আছে, আইন মন্ত্রণালয়ের থেকে এটাকে বের করে আনতে হবে। এটা বের করে এনে এটা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা বলেছি, এটার অধীনে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউট্রাল একটা কাউন্সিল থাকতে পারে, তারা শুধু অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা দেখভাল করবে। তাহলে যেটা ঘটবে সেটা এই আইন মন্ত্রণালয় থেকে, আইনমন্ত্রীর অধীন থেকে এটা যদি বেরিয়ে আনা যায়, তাহলে এটা এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টে যে পলিটিক্যালি সেন্সর করা হয় যে জাজেসদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, এটা অনেকটা কমে আসবে বলে আমরা মনে করছি। এই জন্য এবি পার্টি লয়ার্স দাবি করছে যে জাজেসদের অ্যাপয়েন্টমেন্টগুলো বোথ ইন হায়ার অ্যান্ড লোয়ার জুডিশিয়ারি, এটার একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্ট প্রসেসটা চালু করা দরকার। এরপরে রেফারেন্ডাম, গণভোট, এটা আমাদের ব্যবস্থায় ছিল, এটা 15th অ্যামেন্ডমেন্টে এটাকে বাতিল করা হয়েছে। এখন রেফারেন্ডাম, পৃথিবীর অনেক দেশে রেফারেন্ডামের গণভোটের ব্যবস্থা চালু আছে। জনগুরুত্বপূর্ণ কোনো প্রশ্নে, জাতীয় কোনো স্বার্থে জনগণ কি ভাবছে, তাদের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন থাকা দরকার বলে আমরা মনে করছি। আর আমরা দেখতে পাচ্ছি যে যে পার্টি ক্ষমতায় এসছে, তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে, ইলেকশনের যে নির্বাচনী যে প্রচারণা, সে প্রচারণাগুলোই তারা যে ওয়াদাগুলো করেছে, তারা কি কি কাজ করবে, কোন কোন জায়গায় সংস্কার আনবে, পরিবর্তন আনবে, তাদের ম্যানিফেস্টোতে এরকম কোনো কিছু ছিল না। এমন জনগুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে তারা পরবর্তীতে হাত দিয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে বা পরিবর্তন করেছে। এইটা কোনো একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে হতে পারে না, এটা কোনো ম্যাচিউর ডেমোক্রেটিক স্টেটে নাই। এটা আপনি যদি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বা রাষ্ট্রীয় স্বার্থের কোনো প্রশ্নে যদি আপনি কোনো পরিবর্তনে হাত দিতে চান, তাহলে প্রসেসটা এরকম হওয়া উচিত যে পলিটিক্যাল পার্টি তার নির্বাচনী ম্যান্ডেট গ্রহণের মাধ্যমে এসেই ওটা পরিবর্তন করতে হবে। ব্রিটেনেও আমরা ফুয়াদ ভাই ছিলেন, আমি ছিলাম, আমরা দীর্ঘদিন ব্রিটেনে বাস করেছি, সেখানে আমরা এটা দেখেছি যে যখন কনজারভেটিভ হোক, লেবার পার্টি হোক, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা এই বিষয়ে তাদের অবস্থান কি হবে, তারা এটিকে পরিবর্তন করতে চান না ওভাবে রাখতে চান, এই বিষয়ে তারা একটা ইলেকশনের ম্যানিফেস্টো দিয়ে জনগণের একটা মত ডেভেলপ করার চেষ্টা করে। ওই ইলেকশনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে তারা ওই কাজটায় হাত দেন। কিন্তু বাংলাদেশে এমনটা আমরা লক্ষ্য করি না। এই জন্য সাংবিধানিক একটা কাঠামো থাকা দরকার। যদি কোনো পলিটিক্যাল পার্টি এরকম জনগুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থ বিষয়ে কোনো প্রশ্নে যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে তাদেরকে ইলেকশন ক্যাম্পেইনে ম্যান্ডেট আকারে এটা রেখে পরবর্তীতে ক্ষমতায় এসে ওটা করতে পারবে। যদি এমন কোনো হয় যে জরুরি কোনো বিষয়ে কাজ করতে হবে, যেটা কিনা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে রাখার মতো বাস্তবিক পরিস্থিতি ছিল না, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি গণভোট দিয়ে পাবলিকের উইলটাকে রিফ্লেক্ট করবে, জনগণের আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে। এই একটা রেফারেন্ডামে গণভোটের আয়োজন করে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়ন করবেন। এই জন্য আমরা মনে করছি যে গণভোটটাকে আবার ফিরিয়ে আনা দরকার। তার সংবিধান সংশোধন করা দরকার না পুনরুত্থান দরকার, এটা বলেছি আমি। আর গত কদিনে আমি খেয়াল করেছি যে বাংলাদেশের রাষ্ট্র নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এর যদি বাংলা নাম যদি করেন, লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজাতন্ত্র তো এটা আমার ব্যক্তিগত কথা। প্রজা আইডিয়াটা তো অনেক আগে বিলুপ্ত হয়েছে, আমরা কেউ প্রজা নই।
এখানে প্রজা যদি থাকে তাহলে এখানে রাজা থাকার প্রশ্ন আসে। আমরা তো কেউ প্রজা নই। বাংলাদেশ নামক রাষ্ট্রে কোনো রাজা নেই, রাজা থাকার কোনো সুযোগ নেই। এখানে প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, তাদেরকে অভিশংসনও করা যাবে। এখানে এটা কিংডম না। এই জন্য এটা আমার ব্যক্তিগত ইয়ে কি, যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিকের বাংলা অনুবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্র, এটা আমি পুরোপুরি বর্তমান সময়ে পুরোপুরি সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। প্রশ্ন হচ্ছে তাহলে এটার বাংলা নাম কি দেওয়া যেতে পারে। আমি মনে করছি যে জনগণতন্ত্রী বাংলাদেশ, এটা হয়তো কাছাকাছি বাংলা হতে পারে, কারণ প্রজাতন্ত্র এখনো বেঁচে আছে বলে আমি মনে করি না। তো এটারও একটা সমাধান হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সবাই আছি, আমরা প্রশ্ন এন্টারটেইন করবো। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন সংবিধান সংশোধন করবেন না করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার জানার ইচ্ছা হচ্ছে যে সংবিধান যারা পার্লামেন্টে পাশ করে আইন বানায়, সংবিধান সংশোধন করে, আমরা বলি যে আইনের শাসন চাই, সব লোকের শাসন চাই, এরকম একটা আমরা সবসময় চাই। কিন্তু আমরা যদি অসৎ লোককে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে যদি সৎ কাজ আশা করি, সেই ব্যাপারে আপনাদের কোনো কথা আছে কিনা? আমি পাই না। আসলে দেখুন, বর্তমানে যে সংবিধানটা আছে, এখানে আপনি কাকে পার্লামেন্ট মেম্বার হিসেবে কে দাঁড়াতে পারবে, ইলেকশন করতে পারবে, এটা মোটামুটি গাইডলাইন দেওয়া আছে। এখন এই গাইডলাইনকে স্যাটিসফাই করে কোনো ব্যক্তি যদি নমিনেশন পায়, তাকে যদি জনগণ ভোট দেয়, তাহলে জনগণ তো তাকেই সৎ এবং যোগ্য লোক বলে মনে করছে। তিনি যদি মেজরিটি পিপলের যদি ভোট পেয়ে যদি সংসদে যদি যায়, তাহলে এটা তো জনগণ ডিসাইড করবে। জি, জনগণ তো এখন তো আপনার ওই কালো টাকার বিনিময়ে ভোট দেয়, তখন তো মানে অসৎ লোক সৎ হয়েছে, তাহলে এই ব্যাপারে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয় হচ্ছে যে এই বিষয়টা তো আপনার একটা নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে আসতে হবে। বুঝতে হবে যে বাংলাদেশে রাজনীতি কারা করে, বুঝতে হবে যে কে এমপি নমিনেশন চাচ্ছে, দলগুলো এমপি নমিনেশনকে ক্যান্ডিডেট হিসেবে কিভাবে দিচ্ছে, এখানে যে বড় দলগুলোর হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে। অতএব এইটা একটা বড় আমূল পরিবর্তন দরকার। এটা আপনি কিভাবে ঠেকাইতে পারবেন? এইটা ঠেকাইতে পারবেন হচ্ছে অনেকগুলো মেজার যদি আমরা নেই। তার ভিতরে একটা হচ্ছে যে এখন দেখবেন যে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের এমপিরা জড়িত, কিন্তু আমাদের সংবিধানে বলে দেওয়া আছে এমপির কাজ কি। এমপির কাজ হচ্ছে সে আইন তৈরি করবে, আইনের বিষয়ে বিতর্ক করবে, রাষ্ট্রের নীতিমালা তৈরি করবে, রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, ট্রিটি, চুক্তি এগুলো নিয়ে আলোচনা করবে। কিন্তু আমাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা এই কাজ করবার জন্য যোগ্য না। আপনি দেখবেন, এক্সাম্পল দেই, বাজেট অধিবেশনে আপনারা দেখবেন যে 10 জন এমপিও খুঁজে পাবেন না যে বাজেট নিয়ে কথা বলেন। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট, কিন্তু সেই বাজেট নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে 10 জন 20 জন এমপি নাই 350-র মধ্যে। কেন নাই? কারণ আপনি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে টাকা দিয়ে এমপি বানায় ফেলছেন। সে তো বাজেট করে না, সে তো সনদ দেয়, ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিবে, এটা দিবে, ওইটা দিবে, এটা দিবে। এই জন্য যেটা করতে হবে, এমপিদেরকে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আলাদা করে ফেলতে হবে। উন্নয়নের কোনো কাজে এমপি থাকতে পারবে না, তার কাছে 2 টাকার কোনো অ্যালোকেশন থাকবে না, বাজেট থাকবে না। সে তার এলাকায় কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ কোনো কমিটির সভাপতি হইতে পারবে না পদাধিকার বলে। তারপরে তার প্লট নেওয়া, ফ্ল্যাট নেওয়া, গাড়ি পাওয়া, এগুলো সব বন্ধ করে দিতে হবে। তাকে একটা বেতন দিতে হবে সম্মানজনকভাবে চলবার জন্য। তার এলাকাতে তার একটা অফিস থাকবে, সংসদীয় অফিস, কার্যালয় থাকবে। আমরা যদি এই আইনটা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন যে বাজে লোকদের এমপি হওয়ার টেন্ডেন্সি কমে যাবে। সেজন্য দেখবে যে এমপির কোনো ভাবসাব নাই, লোকাল থানাতে গেলে কেউ দাম দেয় না, দাঁড়ায় না, সে লোকাল কোনো প্রোটোকল পাবে না তার এলাকাতে। তার কনস্টিটিউয়েন্সির টোটাল প্রোটোকল হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের, সে ডিল করবে। ওইখানে তার কোনো মাতব্বরি চলবে না। আপনি এলাকার সব মাতব্বরি থেকে এমপিদেরকে বাদ দিয়ে দেন, এই চোর বাটপাটটা আছে যারা এমপি হইতে চায়, এরা দেখবেন কি এমপি হইতে চাইবে না, এরা সবাই তখন উপজেলা চেয়ারম্যান হবে।
তখন আবার ভিন্ন জায়গা করে ইলেকশন কমিশনের মাধ্যমে স্ক্রুটিনি করে উপজেলাতে আপনি এটাকে ক্লিনিং করতে পারবেন যে কারা কারা উপজেলা চেয়ারম্যান হইতে পারবে। কি করা যাবে? ধরেন উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য 5 জন আবেদন করলো ইলেকশন কমিশনে, এদের ব্যাপারে গণশুনানি হইতে হবে ভোটে দেওয়ার আগে, যে তাদের চরিত্রের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা। গণশুনানিতে যেহেতু এলাকার মানুষ, তার চেনা সহজ, আরে ভাই ও তো টিন চুরি করছে, ও তো এলাকার মানুষকে মারধর করছে, ও তো ছাত্রীদেরকে বেজ্জতি করতো এর আগে, তখন সেই গণশুনানিতে আপনি এটাকে স্ক্রুটিনি করতে পারবেন। এটা নির্বাচন কমিশনের মাধ্যমে করা সম্ভব। তো আজকের আমাদের ফোকাস যেটা ব্যারিস্টার সানি বলছে সংবিধান বিষয়ে, বাট এই আলোচনাগুলো আমাদের টাইম টু টাইম করতে হবে এবং রাষ্ট্রের এই সংস্কারগুলো হাত দিতে হবে যেন সংসদে ভালো যোগ্য রাষ্ট্রনায়কোচিত মানুষগুলো যেতে পারে আইন তৈরি করবার জন্য। বিষয়টা হচ্ছে সংবিধানে আমরা দেখেছি যে টুকটাক মেজরিটির একটা ব্যাপার, টুকটাক মেজরিটির উপর দিয়ে সংবিধান সংশোধন হয়। তো সরকার গঠনের জন্য যে পরিমাণ আর টুকটাক মেজরিটি যেভাবে যতটা কার্যকর, সংবিধান সংশোধন করতে যে যখন আমরা টুকটাক মেজরিটিকে ইমপ্লিমেন্ট করি কতটুকু যুক্তি? কারণ হচ্ছে কোনো একটা ইস্যুর উপর ভিত্তি করে দেখা যায় যে একটা বিশাল জনপ্রিয়তা একটা দলে হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার জনপ্রিয়তাটা বা সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই পলিটিক্যাল পার্টি হয়তো সঠিক ডিসিশন নিতে পারে। সেই বিষয়ে যদি এখন টুকটাকদেরকে এভাবে অ্যাকসেপ্টেবল করা হয়, তাহলে এই ধরনের সংবিধান সংশোধনের প্রশ্নবিদ্ধ। মানে জনপ্রিয়তা দিয়ে সরকার গঠন করা যায়, কিন্তু জনপ্রিয়তা দিয়ে কি সংবিধান সংশোধন করা যায়? ভাই এর সাথে একটু অ্যাড করে দেবে, সেটা হচ্ছে পার্লামেন্টের এক পক্ষ না দুই পক্ষ বিশিষ্ট একটা মানে সুবিধা অসুবিধা আছে, সেটা এটার সাথে অ্যাড করে দিলে প্রথম কথা হচ্ছে যে সংশোধনীর ব্যাপারে কেন 2/3 মেজরিটির কথা বলা হচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের যে স্টাইলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যে সিস্টেমে ভোট হয়, আপনি দেখবেন যে ভোটের যেহেতু ভাগ হয়ে যায়, দল এ একটা ভোট পায়, দল বি একটা ভোট পায়, দল সি একটা ভোট পায়, আপনি দেখবেন যে 2 লাখ ভোট 3-4 ভাগ হয়ে দেখা গেছে যে 60,000 ভোট পেয়ে একজন এমপি হয়ে গেল, আরেকজন 57,000 পাইছে, আরেকজন 53,000 পাইছে। তাহলে 2 লাখ ভোটের মধ্যে সে কিন্তু 1,40,000 ভোট পায় নাই। এই সিস্টেমে হচ্ছে। তো সংবিধানটা তো দলের ব্যাপার না, সংবিধানটা তো সবার। এই কারণে তখন এই উইজডমটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা সকল নাগরিককে এঙ্গেজ করে সংবিধান সংশোধন করতে হবে। তো সেক্ষেত্রে সমাধান কি? সমাধান হচ্ছে আমাদের কলিগ ব্যারিস্টার সানি বলেছে যে দলগুলোকে নির্বাচনের আগে তারা যদি কোনো সংশোধনী করতে চায় সংবিধানে, তাকে এটা পরিষ্কার করে বলতে হবে নির্বাচনের আগে, এটা তার ম্যানিফেস্টোর অংশ হইতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কেয়ারটেকারের প্রভিশন বাতিল করে দিব। তারপরে আমরা দেখতে চাই আওয়ামী লীগকে মানুষ ভোট দিত কিনা। আওয়ামী লীগের সংবিধান ম্যানিফেস্টোতে তো 2008-এ ছিল না এটা, তাহলে আওয়ামী লীগ 2011 সালে এটা কিভাবে বাতিল করলো? সে তো সংবিধানের সাথে শপথের সাথে বেইমানি করেছে। তো দ্বিতীয়ভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যদি ম্যানিফেস্টোতে নাও থাকে, আপনি পরবর্তীতে রেফারেন্ডাম দিতে হবে। 2/3 সদস্য পাশ করবে, প্লাস জনগণের কাছে চলে যেতে হবে যে জনগণের ন্যূনতম একটা শতাংশ, 70%, 80%, এটা আমরা আলোচনা করে নাগরিক সমাজের মতামত নিয়ে ঠিক করতে হবে কত শতাংশ হওয়া দরকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কত কক্ষের মানে সংসদ আমরা চাই, 1 কক্ষ বা 2 কক্ষ। আমি নীতিগতভাবে আমাদের এখনো দলীয় কোনো পজিশন নাই এ ব্যাপারে, এবি পার্টির পক্ষ থেকে কোনো পজিশন নেওয়া হয়নি। আমি নীতিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের যে সাইজ, যে জনগোষ্ঠী এবং যে যোগ্যতার মানুষ আছে আইন প্রণয়নের সাথে, তাতে আমাদের 300-350 ভালো কোয়ালিফাইড লোক বের করাটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। আইন প্রণয়ন বলতে যা বোঝে, এইরকম জনসম্পৃক্ত 350 মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। তাহলে যেটা হবে, দিন শেষে আপনার আমলা নির্ভর সরকার হয়ে যাবে। এই যে টোটাল দেখবেন দ্বিকক্ষ যেটা করবে, এখানে অনির্বাচিত আমলা, সেনা সদস্যরা, নাগরিক সমাজ, সুশীল সমাজ, এনজিও এসে ভরে যাবে এবং দিন শেষে দেখবেন যে তারা রাষ্ট্রকে ডিকটেট করবে। কারণ হচ্ছে এখানে ওই শামীম ওসমান আর হাজী সেলিম মার্কা এমপিতে ভরা থাকবে। তো এটা হচ্ছে দ্বিকক্ষের সংকট। আমি মনে করি যদি আমরা স্ক্রুটিনি করে প্রথম একটা কক্ষেতেই আপনি ভালো কোয়ালিটির 300 লোককে আনতে পারেন, এটা দিয়েই রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব। দ্বিকক্ষ আমার দরকার নাই। আমেরিকাতে দ্বিকক্ষ কেন আছে? আমেরিকার হিস্ট্রি ডিফারেন্ট, গৃহযুদ্ধ হয়েছে,
লম্বা সময় ব্রিটিশ কলোনি ছিল। ব্রিটেনে কেন আছে? ব্রিটেনে একইভাবে গৃহযুদ্ধ হয়েছে, ওখানে যারা ল্যান্ড ওনার ছিলেন তাদের সাথে শত শত বছর ধরে রাজাদের যুদ্ধ হয়েছে। তো তাদেরকে সন্তুষ্ট করবার জন্য নির্বাচন এবং মনোনয়ন, এই দুইটা দিয়ে একটা বাস্তবতা তৈরি করতে হয়েছে। আমাদের গণতন্ত্রে এই সংকটটা নাই, এই জন্য আমাদের দ্বিকক্ষ দরকার নাই। আমাদের দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি তৈরি করা, আইন তৈরি করা। সেটা যোগ্য মানুষ দিয়ে এক কক্ষে ৩০০ লোক বসাতে পারলে এটা সাফিসিয়েন্টলি করা সম্ভব বলে মনে করি। সব শ্রেণী পেশা কি সেখানে প্রতিনিধিত্ব করতে পারে? এটার ক্ষেত্রে দেখুন, অলরেডি দেখেন আমাদের সংবিধানে সংরক্ষিত মহিলা আসন আছে 50 জন। আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে এই সংরক্ষিত আসনটা 50 থেকে 100-তে নেওয়া যেতে পারে এবং সেখানে শুধু মহিলা কোটা উঠাই দিতে হবে। এখানে সমাজের সকল শ্রেণী পেশার লোকদেরকে ইনভলভ করা যেতে পারে। এখন যেটা শুধু মহিলাদেরকে দেওয়া হচ্ছে সংরক্ষিত আসন, সেই 100-র মধ্যে আপনি সবাইকে দিবেন, নাগরিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে আমলা, সেনা সদস্য যারা আছেন সবাইকে আমরা সেখানে ইনভলভ করতে পারবো, দ্বিকক্ষে না গিয়েই এক কক্ষে সকল মানুষদেরকে ইনভলভ